ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড উপকূলীয় এলাকা ব্যাপক ক্ষয়ক্ষতি। রাজধানীতে বৃষ্টির মধ্যে বিদ্যুতায়িত হয়ে 4 জনের মৃত্যু। তৃতীয় ধাপে কাল 90 উপজেলা নির্বাচন কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। ভোট হচ্ছে না রিমালে ক্ষতিগ্রস্ত 19 উপজেলায়। এবং ঈদুল আজহা ট্রেনের আগাম টিকিট বিক্রি হবে 2 জুন থেকে, জানালেন রেলমন্ত্রী। শতভাগ টিকিট পাওয়া যাবে অনলাইনে। স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড দেশের উপকূল। বাঁধ ভেঙে পানি ঢুকে প্লাবিত হয়েছে কয়েকশো গ্রাম। ঝড়ে বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা। দেশে 10 জেলায় 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে ঘরবাড়ি, সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে হাজারো উপকূলবাসীর। ক্ষতি কাটিয়ে নতুন করে কবে আবার মাথা তুলে দাঁড়াতে পারবেন, এ নিয়ে এখন দুশ্চিন্তায় তারা। বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতা দত্ত। তাণ্ডব চালিয়ে উপকূল থেকে বিদায় নিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। তবে উপকূলে রিমালের তাণ্ডবে হাজার হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, উপচে পড়েছে অসংখ্য গাছপালা। গ্রামীণ সড়ক এবং বেড়িবাঁধ ভেঙে পানিতে ভাসছে শত শত গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। তলিয়ে গেছে মাঠের ফসল, ভেসে গেছে মাছের ঘের। উপকূলে বিদ্যুৎ নেই, নেই মোবাইল ফোনের নেটওয়ার্ক। আবার ঘরেও খাবার নেই অনেকের। বাজার পানিতে তলিয়ে গেছে। কালকে রাত্র 4টা হইছে বৃষ্টিতে তলাইয়া পানিতে থাকছে। চতুর্দিকে পানি আর উপরে এককালে দ্বীপ, মানে দ্বীপে কিন্তু মানুষের বন্যা থাকে একতার ওদিকে। এদিকে প্রাণহানি তেমন না হলেও ঘরবাড়ির সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে হাজারো উপকূলবাসীর। প্রায় 1.5 হাত পানি হয়েছে ঘরের ভিতরে। এই রান্নাবাড়ি কিছুই করা যাইবে না। এবার দেখা গেছে আমের যাইয়া রাস্তাঘাট সব তলান্যে, দোকানপাট বন্ধ 90%। এত মানুষ সব বিপদে পড়ছে। সরকারি হিসেব মতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অন্তত 19 জেলার 107 উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 37,58,096 জন মানুষ। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। দর্শক, খুলনা থেকে ঘূর্ণিঝড় রিমালের আরো খবর জানাচ্ছেন সহকর্মী বাবুল আক্তার। জি বাবুল, আমাকে শুনতে পাচ্ছেন? বাবুল, রিমালের প্রভাবে খুলনায় ক্ষয়ক্ষতি কেমন হয়েছে, বিশেষ করে সুন্দরবনের ক্ষয়ক্ষতির বিষয়ে কি জানতে পেরেছেন আমাদেরকে জানাবেন। উর্মি, আপনাকে ধন্যবাদ। উর্মি, রিমালের ঘূর্ণিঝড়ের আঘাতে খুলনার জেলা প্রশাসন, সড়ক বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড কিন্তু যে প্রাথমিক তথ্য দিয়েছে, যে তথ্যতে আমরা জানতে পেরেছি, সে বিষয়টি হচ্ছে যে খুলনায় কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন উপকূলীয় অঞ্চল, কয়রা, দাকব ও পাইকগেছা এলাকায়। সেখানে কিন্তু যে বিষয়টি রয়েছে, বেড়িবাঁধ অঞ্চলে যে দুর্বল বেড়িবাঁধ ছিল, সে বেড়িবাঁধগুলো ভেঙে কিন্তু স্রোতে জলস্রোতে কিন্তু ওই এলাকার প্রায় 30 থেকে 35টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। তারা কিন্তু পানিবন্দী ছিল আজ দুপুর পর্যন্ত। সেইখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক বিভাগ তাদের চেষ্টায় পাইকগাছা, কয়রা এবং দাপকের মধ্যে শুধু দাকবের 5টি স্থানে কিন্তু তারা বেড়িবাঁধ সংস্কার করতে সক্ষম হয়েছে, যে কারণে দাকব এলাকাবাসী কিন্তু কিছুটা হলো পানিমুক্ত হয়েছে। তবে পাইকগাছা এবং কয়রা এলাকায় কিন্তু কাজ চলছে। সড়ক বিভাগ, পানি উন্নয়ন বিভাগ এবং স্থানীয় জনগণ যারা রয়েছে তারা কিন্তু স্বেচ্ছায় এই বেড়িবাঁধগুলো সংস্কার করছে। উর্মি, আপনাকে একটু জানিয়ে রাখি, বন বিভাগ যে বিষয়টি জানিয়েছেন যে জলোচ্ছ্বাসের প্রভাবে কিন্তু সুন্দরবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে বন্য প্রাণীর কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে, যেটা জানিয়েছেন বন বিভাগ কর্তৃপক্ষ। বিশেষ করে এই কয়েক ঘন্টা আগেই তারা বেশ কয়েকটি হরিণ মৃত অবস্থায় উদ্ধার করেছে এবং জীবিত অবস্থায় উদ্ধার করেছে একটি হরিণ, যেটা বন বিভাগ স্পষ্টভাবে জানিয়েছেন যে গাছপালার কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতি হচ্ছে, কারণ জলস্রোতের পানি কিন্তু এখনো পর্যন্ত নামতে শুরু করে নেই। আর এই নোনা পানির কারণে কিন্তু বিশেষ করে গাছপালা যে রয়েছে সুন্দরবনের ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে। উর্মি, আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড যে তথ্য দিয়েছে, সে
জি বাবুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনা থেকে ঘূর্ণিঝড় রিমালের আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বাবুল আক্তার। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে চলমান বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলাদা ঘটনায় নারী সহ 4 জনের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত 8:30 থেকে 9:30টার মধ্যে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতরা হলেন খিলগাঁও রিয়াজবাগ এলাকার রিকশার গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া রাকিব, খিলগাঁও সিপাহীবাগে রাস্তায় জমে থাকা পানির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া মরিয়ম বেগম, যাত্রাবাড়িতে টিনের প্রাচীরে স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া লিজা আক্তার ও অপরজন পাট্টার বাসিন্দা। তার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা সোমবার মধ্যরাতে শেষ হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপের ভোট গ্রহণ কাল। এবার ভোট গ্রহণ হবে ৯০টি উপজেলায়। বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। এরই মধ্যে রিটার্নিং অফিসগুলোতে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম নিতে ভিড় করছে প্রিজাইডিং অফিসাররা। কঠোর নিরাপত্তায় নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। ভোটে প্রতিদ্বন্দ্বিতা হবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে। উপকূলীয় জেলার উপজেলা সহ ১১২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ১৯টি ও নানা জটিলতার কারণে ৩টি উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। ঘূর্ণিঝড় রিমালের কারণে দেশের ১৯ উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এসি সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য জানান। তৃতীয় ধাপে ১০৯ উপজেলা পরিষদে ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। নির্বাচন স্থগিত করা ১৯ উপজেলা হল শরণখোলা, মোড়লগঞ্জ, মোংলা, কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, গৌরনদী, আগলঝাড়া, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি, মঠবাড়িয়া, তজুমুদ্দিন, লালমোহন, রাজাপুর, কাঠালিয়া, বামনা, পাথরঘাটা ও বাঘাইছড়ি। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগ রোববার সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম শুরু করে। পরে রাতভর উপকূলীয় জেলায় তাণ্ডব চালিয়ে গতকাল সকালে স্থল ও গভীর নিম্নচাপে রূপ নেয়। আগামী ২ জুন থেকে পবিত্র ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে রেলমন্ত্রী জিল্লুল হাকিম। দুপুরে রেলমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৭ জুনকে ঈদের দিন ধরে আগামী ২ জুন আন্তনগর ট্রেনের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। এর আগে আন্তঃমন্ত্রণালয় সভায় ২ জুন থেকে অগ্রিম টিকিট বিক্রির প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাব অনুযায়ী এবার ঈদের আগে ৫ দিন ট্রেন যাত্রা ধরা হতে পারে। যদিও গত ঈদে ছুটি বেশি থাকায় ৭ দিন ধরা হয়েছিল। একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট সংগ্রহ করতে পারবেন অনলাইন থেকে। পুঁজিবাজারের স্থিতিশীলতা বজায় রাখতে এবং বিনিয়োগকারীদের সুবিধার্থে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর পক্ষ থেকে আসন্ন ২০২৪-২৫ অর্থ বছরে জাতীয় বাজেটে ৫টি প্রস্তাবনা দেওয়া হয়েছে। সকালে ঢাকা ক্লাবে ডিএসই এর প্রাক বাজেট সংবাদ সম্মেলনে বাজেট প্রস্তাবনাগুলো তুলে ধরেন ডিএসই এর চেয়ারম্যান ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবু। শেখ সোহাগের প্রতিবেদনে বিস্তারিত। ব্যক্তি বিনিয়োগকারীদের লভ্যাংশের উপর কেটে রাখা উৎসে কর চূড়ান্ত দায় হিসেবে নিষ্পত্তি, তালিকাভুক্ত কোম্পানির আয় কর কমানো, বন্ডের সুদজনিত আয়কে করমুক্ত রাখা এবং স্টক এক্সচেঞ্জে সিকিউরিটিজ লেনদেন হতে মূলধনী মুনাফার উপর নতুন করে কর আরোপ না করা। এই 5টি প্রস্তাবনা আসন্ন জাতীয় বাজেটে বাস্তবায়নের তাগিদ দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ হাসান বাবু সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা তুলে ধরেন। আমরা মনে করি এই প্রেক্ষাপটে আমাদের কিছু নিয়ম নীতির মধ্যে সংশোধনের প্রয়োজন আছে, যেগুলো আমরা প্রস্তাবনা আকারে অতি সত্বর আমরা বিসেকের কাছে আমরা দিব এবং তাদের সাথে বসব। বাজেট প্রস্তাবনায় দেশের প্রধান এই স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত সব কোম্পানির কর হার কমিয়ে তালিকা বহির্ভূত কোম্পানির কর হারের ব্যবধান 12.5% উন্নীত করার প্রস্তাব করেন। তালিকা এবং অতালিকাভুক্ত যে কোম্পানিগুলো আছে তাদের করের ব্যবধানটা আমরা আসলে 12.5% এটা আমাদের এক্সপেক্টেড যেটা আমরা বলার চেষ্টা করছি।
একই সাথে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত সিকিউরিটিজ লেনদেন হতে মূলধনী মুনাফার উপর নতুন করে কর আরোপ না করার জন্য প্রস্তাবনা দিয়েছেন ডিএসই। পুঁজিবাজারের যে ক্রান্তিকাল সেটা থেকে উত্তরণ পাওয়া একটা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। থাকছে সারা বাংলা প্রসঙ্গ। রাঙামাটিতে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মোজাম্মেল হক নামের একজনকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এএম ইসমাইল হোসেন এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায় 2018 সালে 21 মার্চ রাঙামাটি শহরে পুরান বস্তি এলাকায় ভাড়া বাসায় মোজাম্মেল হক ওই কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরীর মা মোজাম্মেল হককে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। টাঙ্গাইলের ঘাটাইলে পাওনা টাকা চাইতে গিয়ে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন মামাতো ভাই নাজমুল ইসলাম। এ ঘটনায় পুলিশ ফুফাতো ভাই মিন্টুকে আটক করেছে। উপজেলার লক্ষিন্দর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নাজমুল ইসলাম লক্ষিন্দর গ্রামের আবুল হোসেনের ছেলে। স্বজনরা জানায় 15 দিন আগে মিন্টু 4300 টাকা ধার নেয় নাজমুল ইসলামের কাছ থেকে। সকালে পাওনা টাকা চায় নাজমুল, টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিন্টু ক্ষিপ্ত হয়ে নাজমুলকে ছুরিকাঘাত করে। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বলিষ্ঠ নেতৃত্বের কারণে ইরান পরিণত হয়েছে অজেয় শক্তিতে। পার্লামেন্টে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মেহবার। তার বক্তব্যে রাইসির ক্ষমতায় থাকার সময়ের প্রশংসা করেন। তিনি বলেন, তার কারণেই ইরানের অপরিশোধিত তেল উৎপাদন প্রতিদিন 3.5 মিলিয়ন ব্যারেল ছাড়িয়েছে, যা দেশের জন্য হার্ড কারেন্সির মূল উৎস। সাম্প্রতিক মাসগুলোতে ইরাক, ইসরায়েল ও পাকিস্তানে সামরিক পদক্ষেপ নেওয়ার পরেও রাইসির অধীনে দেশের অর্থনীতি স্থিতিশীল ছিল বলেও জানান মেকবার। তিনি আরও বলেন, এই শক্তি, এই ব্যবস্থাপনা, এই ক্ষমতা কোনো সাধারণ জিনিস নয়। এগুলো সবই সম্ভব হয়েছে সর্বোচ্চ নেতার দিক নির্দেশনা ও ইব্রাহিম রাইসির আন্তরিক প্রচেষ্টার কারণে। এবার ইসরায়েল ফিলিস্তিন সংঘাত প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 33 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 36,000। এছাড়া গত বছরে অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও 81,000-এর বেশি ফিলিস্তিনি। সোমবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের অক্টোবর থেকে চলা নিরলস ইসরায়েলি হামলায় গাজার নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে 36,050 জনে পৌঁছেছে। হামলায় আরও অন্তত 81,026 জন আহত হয়েছেন। ইসরায়েলের এই হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এ পর্যায়ে থাকছে এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। দেশের বিভিন্ন খাতে উন্নয়ন হচ্ছে, তবে এসব উন্নয়নকে টেকসই ও বিশ্বমানের করতে হবে।
এজন্য গবেষণার কোনো বিকল্প নেই, তাই বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা কার্যক্রমকে নিয়মিত, ধারাবাহিক ও গতিশীল করতে হবে। প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালার মাধ্যমে একাডেমিক ধারা অব্যাহত রাখতে হবে। তবে মেধা ও মননের বিকাশ ঘটিয়ে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল আলম। সরওয়ার আমিন বাবুর রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড কম্পিউটিং, কোয়ান্টাম কম্পিউটিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সহ উচ্চ প্রযুক্তিগত ক্ষেত্রে বিশ্বব্যাপী হচ্ছে বৈপ্লবিক অগ্রগতি। উৎকর্ষতার এই ধারায় চতুর্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে বাংলাদেশ। দ্রুত বিকাশমান এই ধারা অব্যাহত রেখে শিল্প বিপ্লবের প্রস্তুতি ও সক্ষমতা অর্জনে প্রয়োজন নিবিড় গবেষণা, কর্মশালা ও প্রশিক্ষণ। চুয়েট ফিল্ড অ্যান্ড রিয়েল টাইম সিমুলেশন শীর্ষক কর্মশালার বিশেষজ্ঞদের বক্তব্যে উঠে আসে এমন গুরুত্বপূর্ণ তথ্য। আমাদের বিশ্ববিদ্যালয়ের সব ডিপার্টমেন্টে কমপক্ষে 2টা থেকে 3টা ল্যাবরেটরিকে আমরা বিশ্বমান উন্নত করতে সক্ষম হয়েছি। আমাদের এই যে 100 কোটি টাকার যন্ত্রপাতির মধ্যে প্রায় 70-80 কোটি টাকা অলরেডি আমরা খরচ করে ফেলছি, এবং আর বাকি যেগুলো ছিল সেগুলো আমরা একটা সেন্ট্রাল ল্যাবরেটরি প্রতিষ্ঠা করতে যাচ্ছি, যেখানে সব ডিপার্টমেন্টের গবেষণা কাজগুলো একসাথে করতে পারবে। স্মার্ট বাংলাদেশের উন্নয়নে স্মার্ট টেকনোলজির এই নিত্য নতুন ভার্সন আয়ত্ত করেই প্রযুক্তি মনস্ক প্রজন্ম তৈরিরও তাগিদ দেওয়া হয় এই কর্মশালায়। রিসার্চটাকে সমন্বিতভাবে কিভাবে করা যায় সেটার উদ্দেশ্যে আজকে চুয়েটের এই ওয়ার্কশপটা, এবং এটা লেটেস্ট টেকনোলজি এবং সিমুলেশন বা রিসার্চকে এমফাসাইজ করার জন্য এই প্রোগ্রামটা, যেটা কিনা আমাদের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত এই কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন চুয়েটের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর জামাল উদ্দিন আহমেদ। গেস্ট অব অনার ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর কাজী দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রিপলি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর নূর মোহাম্মদ। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। এবারে খেলার খবর। আইসিসি টি-20 বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে আজ সহ আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্র্যান্ড ফেরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 9:30টায় শুরু হবে ম্যাচটি। এর আগে 3 ম্যাচের সিরিজে যুক্তরাষ্ট্রের কাছে 2-1 ব্যবধানে হেরেছে টাইগাররা। বিশ্বকাপে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে মরিয়া শান্ত বাহিনী। ম্যাচের আগে ঘাম ঝরিয়েছেন দলের ক্রিকেটাররা। তবে টিম ম্যানেজমেন্টের সামনে সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ব্যাটিং, কারণ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় প্রথম 2 ম্যাচ হারে বাংলাদেশ। 1 জুন ভারতের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড উপকূলীয় এলাকা, ব্যাপক ক্ষয়ক্ষতি। রাজধানীতে বৃষ্টির মধ্যে বিদ্যুতায়িত হয়ে 4 জনের মৃত্যু। তৃতীয় ধাপে কাল 90 উপজেলা নির্বাচন, কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। ভোট হচ্ছে না রিমালে ক্ষতিগ্রস্ত 19 উপজেলা। এবং ঈদ উল আজহা ট্রেনের আগাম টিকিট বিক্রি হবে 2 জুন থেকে, জানালেন রেলমন্ত্রী। 100% টিকিট পাওয়া যাবে অনলাইনে। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।